রাউসি সোজা নিচে নেমে এলো। দেখলো সবাই কথা বলা বলিতে ব্যস্ত। এক একজন এক এক রকমভাবে গল্প করছে। রাউসি তাদের পাশ কাটিয়ে বাহিরে বেরিয়ে এলো। বাহিরে আসতেই দেখা হলো বিপাশার সাথে। বিপাশার হাতে দুটো লাউ দেখেই রাউসি কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কি বাজার থেকে কেনা নাকি বাড়িতেই ফলন? বিপাশা খুশি খুশি জবাব দিল, আমাদের বাড়িরই। চলুন রাউসি আপু, আপনাকে আমাদের বাড়ির পিছনের দিকের সবজি ক্ষেতটা দেখিয়ে নিয়ে আসি। বেশি বড় নয়, আবার ছোটও নয়। চলন সই, আমি আর বাবা মিলেই করেছি সব, বলে প্রাণ খোলা হাসল আর বলল, আপনি অপেক্ষা করুন, আমি আসছি, ওয়েট। তারপর চলে গেল লাউ দুটো ভিতরে রাখতে। বিপাশার কথা মতো রাউসি একটু সাইডে দাঁড়িয়ে থাকলো। আশেপাশে চোখ দিতেই চোখ গেল তানজিমের দিকে। একটু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। পরনে একটি সাদা লুঙ্গি, লুঙ্গির এক মাথা হাত দিয়ে ধরা। রাউসির হাসিই পেল। তাড়াতাড়ি ফোন বের করে একটা ছবি তুলে নিল তৎক্ষণাৎ। তখনই আবার বাড়ি থেকে গান গাইতে গাইতে বের হলো নাহিন। নাহিনও লুঙ্গি পড়েছে। ছেলেটাকে দেখতে কেমন অন্যরকম লাগছে। রাউসির হাসি পেল আর হেসেও ফেলল। হাসির আওয়াজ শুনে নাহিন পাশে ফিরে তাকায়। রাউসিকে দেখে কপাল কুঁচকে কাছে এসে জিজ্ঞেস করলো, ছাগলের মেতে ভ্যাবা করছিস কেন? হ্যাঁ, সমস্যা কি? আর রাউসি হাসতে হাসতেই বলল, তোকে লুঙ্গিতে একটুও মানায়নি। নাহিন নিচের দিকে তাকালো। লুঙ্গি নেড়ে ছেড়ে দেখলো, মুখ ফুলিয়ে বলল, আমায় তো তাও দেখতে খারাপ লাগছে, তুই পড়লে তো জঙ্গলির মতো লাগতো। রাউসে নাহিনের মাথায় গাঁটটা মেরে বলল, আমি মেয়ে, লুঙ্গি পরার কোনো চান্সই ওঠে না, আর জঙ্গলি তো অনেক দূরের কথা। এ শর্ত, আমায় যেতে দে। সকালে আসলাম এখানে, মন মতো একটা মেয়েকেও দেখতে পেলাম না। এমন অসুখী নিয়ে জীবন নিয়ে যে বেঁচে আছি এই তো ঢের। দাঁড়া, ফুফুকে সব বলে দিব এই কথাগুলো কিন্তু। নাহিন যেতে যেতে বলল, তুই বলে দিলে আমিও বলে দিব মামাকে। রাউসে পিছন থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? নাহিন যেতে যেতে চেঁচিয়ে বলল, মেহরান ভাই কোথায়? রাউসি বুঝতে পারলো নাহিন কি বলছে। রাউসি এখন ভাবলো, বলে দিলে কি হবে? হ্যাঁ, ওই একটু একটু লজ্জা পাবে আর কি। রাউসির ভাবতেও লজ্জা করলো। তার সংকোচবোধ এখনো কাটেনি। পূর্ব বিবাহিত নারী সে, তারপর আবার ডিভোর্সে। এই পরিচয়ে সমাজ একটা অন্য দৃষ্টিতে নিয়ে তাকিয়ে আছে তার উপর। ভাবতে আবার মনটা কেমন করে উঠে রাউসির। কিছুই ভালো লাগে না তখন। মেহরানের কথা মনে পড়লে মনটা আনসান করে ওঠে। মানুষটা কি তার সাথে সত্যি আজীবন তার পাশে থাকবে, নাকি আবার সেও চলে যাবে? রাউসির মনে মেহরানের জন্য ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়েছে। এখন যদি মেহরান তাকে ছেড়ে চলে যায়, রাউসি বেঁচে থেকেও মৃত ব্যক্তি হয়ে যাবে। এসব ভাবতে গা শিউরে ওঠে রাউসির। চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রাউসি হাত দিয়ে মুছল না। বিপাশা লাউগুলো বাড়ির রান্নাঘরে রেখে বেরিয়ে আসলো। আর রাউসিকে একবার দেখে নিয়ে বলল, চলুন আপু। রাউসিকে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। বিপাশার কথা খেয়ালে আসেনি। বিপাশা রাউসিকে এমন অন্যমনস্ক দেখে পাশে গিয়ে হাত ধরে ঝাঁকালো আর বলল, এই রাউসি আপু, কি হয়েছে আপনার? রাউসি সদ্বিদ ফিরে পেল যেন, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। বিপাশার শেষের কথাগুলো শুনে বলল, তুমি সম্বোধন করো আমাকে। আপনি সম্বোধনে আমার নিজেকেই কেমন বয়স্কা বয়স্কা লাগে। বিপাশা হাত টেনে ধরে নিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে আপু, চলো। মেহরান দোতলায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, অফিসের কোনো একটা বিষয়ে। এখান থেকে বাড়ির পিছনের দিকের সবজি ক্ষেতটা দেখা যায়। চোখ গেল কালো রঙের থ্রি পিস পরা রাউসির দিকে। বিপাশার সাথে ঘুরছে। বিপাশা হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে। রাউসিকে কেমন মনমরা লাগছে। চুপচাপ মুখটা স্বাভাবিক রেখে দাঁড়িয়ে আছে। বিপাশা হাসলেও রাউসি হাসছে না। মেহরান বুঝলো রাউসির মন খারাপ, তবে কি হয়েছে সেটা বুঝতে পারল না। কথা বলার মাঝে পরে ফোন করছি বলে কল কেটে দিল। ভাবলো রাউসির কাছে যাবে, যেই বাবাই সেই কাজ। সিঁড়ি বেয়ে নিচে নামলো। তবে নিচে আসতে ওরস সাহেব মেহরানকে দেখতে পেয়ে ডাকলেন কাছে। মেহরান না চাইতেও যেতে হলো কাছে। তোমায় সারাদিন দেখলাম না যে বাবা, কেমন আছো? ভালো আছি বড় মামা, শুনে ভালো লাগলো। তোমাদের ব্যবসা কেমন চলছে? মেহরান গম্ভীর মুখে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালোই চলছে সব কিছু। অরুণ সাহেব আরও অনেক কথা বললেন। মেহরান শুধু উত্তর দিয়ে যাচ্ছে। কথা বলতেও তার মন চাইছে না, কারণ মন তো পড়ে আছে রাউসির উপর। এদিকে ওনার তো কথাই শেষ হচ্ছে না। তার উপর যোগ দিলেন আমিন সাহেব। মেহরান ভাবছে আদৌ কি যাওয়া হবে। গড়িতে সময় দেখলো 5টা বেজে যাচ্ছে। এ পরিবারের মানুষজন অনেক বেশি কথা বলতে পারে। তখনই মাহমুদ খানের আবির্ভাব ঘটে সেখানে। মাহমুদ খান বুঝতে পারলেন মেহরান এখানে থাকতে ইচ্ছুক নয়, শুধুমাত্রই সৌজন্যর খাতিরে কথা বলে যাচ্ছে। কাছে এগিয়ে এসে মেহরানকে দেখে মাহমুদ খান বললেন, তুই কোথায় যাবি মেহরান? মেহরান খুবই খুশি হলো।
একদিকে শ্বশুর, অন্যদিকে মেজো চাচা, সবাই চুপ হয়ে গেল তখন। কথা বলা থামিয়ে মেহেরানের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন। মেহেরান মুখে হাসি না ফোটালেও চক্ষু হেসে বলল, হ্যাঁ চাচা, আমার বাহিরে একটু দরকার ছিল। ঠিক আছে যা, দেরি করছিস কেন? মেহেরান মনে মনে থ্যাঙ্কস আর একটা চোখ টিপ মেরে চলে গেল। আর সেটা অবশ্যই সবার অগোচরে। মাহমুদ খান এবার কথা বলা শুরু করলেন ওনার সাথে। মেহেরান পায়ের গতি ফুল স্পিডে করে চলে গেল বাড়ির পেছনের দিকে। রাউসিরা তখনও সেখানে। রাউসিরা মেহেরানকে খেয়াল না করলেও মেহেরান তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে রাউসিকে। রাউসি তখনও মনমরা হয়েই দাঁড়িয়ে আছে। কালো ওড়নাটা পিছন থেকে এনে দুপাশে ভালোভাবে জড়িয়ে নিয়েছে ঠান্ডা লাগার কারণে। মেহেরান দেখলো আসলেই ঠান্ডা লাগছে। মেহেরান পাঞ্জাবি পরনে ছিল। এটা অবশ্য উর্মিলা বেগমই পরতে বলেছেন দুপুরে। সুপুরুষ লাগছে সেটা মেহেরান নিজেও জানে। দুপুরে ছোট মামার সাথে বাড়ির বাহিরে বেরিয়েছিল গ্রামটা দেখতে। তখনই গ্রামের মেয়েদের দৃষ্টি আকর্ষণ যে সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এটা মেহেরান বুঝতে পারে। মেহেরান গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, পা দুটো আড়াআড়িভাবে রেখে। অপেক্ষা করলো রাউসিদের এদিকে আসার। বিকেল হয়ে এসেছে ভেবে রাউসিরা ফেরার পরিকল্পনা করলো। রাউসি সামনে তাকাতেই দেখতে পেল মেহেরানকে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তাদেরই উপর। রাউসি নড়ে সড়ে দাঁড়ালো, এগিয়ে গেল সামনে। বিপাশার পাশাপাশি আসছে। মেহেরানের পাশে যেতেই বিপাশা বলল, ভাইয়া আপনি এখানে? মনের মানুষ যেখানে, আমারও তো সেখানে থাকাটা আবশ্যক, তাই না? কথাটা ছোট করে বলায় বিপাশা শুনতে না পেলেও রাউসি মেহেরানের একটু কাছে দাঁড়িয়ে থাকায় রাউসি ঠিকই শুনতে পেল। চোখ তুলে মেহেরানের দিকে তাকাতে মেহেরান বিপাশাকে বলল, বিপাশা, গ্যারেজে একটা বাইক দেখলাম, কার ওটা? এ বাড়িতে একমাত্র আবির ভাইয়ে বাইক ব্যবহার করে। বিপাশা জবাব দিল, ওটা আবির ভাইয়ার? ও ঠিক আছে চলো। বলেই দুজন হাঁটা দৌড়ল বাড়ির দিকে। বিপাশা বাড়িতে ঢুকতে যাবে তখন মেহেরান বলল, বিপাশা তুমি বাড়িতে যাও, রাউসির সাথে আমার কথা আছে। বিপাশা মাথা নাড়িয়ে চলে গেল। রাউসি দাঁড়িয়ে থাকলো সেখানে। মেহেরান রাউসিকে একবার দেখে নিয়ে কল করলো উজানের নাম্বারে। উজানকে নিচে আসতে বললে উজান কিছুক্ষণ পর এলো। মেহেরান বলল, বাইকটা আমি কিছুক্ষণের জন্য নিব, আবিরকে সামলে নিস, আর আমাদের কথা জিজ্ঞেস করলে বাবাকে বলে দিবি সত্যিটা। উজান মাথা নাড়ল দুষ্ট হেসে। মেহেরানের কাছে গিয়ে কানে কানে বলল, নিজের ব্যাপারে এত কিছু আর আমার ব্যাপারে একানাও না, তাই না? এটা কিন্তু বৈষম্য ভাই। মেহেরান চোখ তুলে উজানের দিকে তাকালো। উজান কিছু না বলে মুখ ঘুরিয়ে চলে যায়। রাউসিকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরান বলল, চল। রাউসি বলতে চাইল যাব না। এর আগে মেহেরান বলল, যেতে না চাইলেও তুলে নিয়ে যাব। অগত্যা রাউসিও হাঁটা দৌড়ল মেহেরানের পিছু পিছু। মেহেরান বাইকটা নিয়ে এলো। রাউসির পাশে এসে বলল, উঠে বস, বেলা আছে, 5টা বাজে সবে। রাউসিও উঠল। মেহেরান গম্ভীর স্বরে বলল, পড়ে যাবি তো, ধরে বস। রাউসি ধরতে দ্বিধাবোধ করছে, অথচ মেহেরান তাকে এর আগে 2বার চুমু খেয়েছে, হাত ধরেছে, আর এখন কিসের এত দ্বিধাবোধ রাউসি নিজেও বুঝতে পারছে না। নিজের প্রতি নিজেই রেগে যাচ্ছে, তবুও ধরল না। মেহেরান আবারও বলল, ধরতে বলেছি রাউসি। তখনই সামনে থেকে আসলো নুজাহিস আর শিহাব। দুজনেই ভাব জমেছে বেশ। শিহাব নুজাহিসকে গ্রামটা ঘুরিয়ে দেখালো। দুপুরে বেরিয়েছিল আর পড়ল এখন। নুজাহিস আর শিহাব মেহেরান আর রাউসিকে দেখে এগিয়ে আসলো। নুজাহিস রাউসিকে একবার দেখে মেহেরানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? বাহিরে যাচ্ছি। বাইকটা কার? আবিরের। ঠিক আছে যা। আর শোন, ও যে বাজারটা পেরিয়ে একটা ছোট নদী আছে, ওখানে যেতে পারিস। জায়গাটা আমিও ঘুরলাম, খুবই সুন্দর। শিহাব মুচকি মুচকি হাসছে। মেহেরান লুকিং গ্লাসে রাউসিকে একবার দেখে নিল। থমথমে মুখে বসে আছে পিছনে। শিহাব পোড়ন কেটে বলল, ভাই নদীটা কিছুটা দূরে, একটা রেস্টুরেন্টও আছে, চাইলে তুমি ভাবিকে নিয়ে সেখানেও যেতে পারো। রেস্টুরেন্টটা কাপলদের জন্যই। নুজাহিস মুখ চেপেই হাসল। রাউসি প্রচুর লজ্জা পেল। মনে মনে বলল, এরা তো দেখি সবই জানে। মুখ নামিয়ে অন্যদিকে ঘোরালো। মেহেরান লুকিং গ্লাসে দেখল সেটা। শিহাবের দিকে তাকিয়ে বলল, আবিরকে বলে দিস শিহাব। শিহাব আর আরসের সাথে মেহেরানের আগে থেকে পরিচয় থাকলেও আবিরের সাথে পরিচিত নয় মেহেরান। শিহাব মাথা নাড়ল। মেহেরান আবারও বলল, রাউসি তোকে ধরতে বলেছি। শেষ কথাটা একটু ধমকিয়ে বলল। রাউসি না চাইতেও ধরল। নুজাহিস বলল, শালা ধমকাধমকি কম কর। আর রাউসিকে বলল, অল দ্য বেস্ট রাউসি। যতই মেহেরানের বন্ধু হোক নুজাহিস, ভার্সিটিতে রাউসির একজন স্যার। স্যারের সামনে এভাবে তার উপর স্যারের এমন সব কথাবার্তায় ভীষণ লজ্জায় লাগছে রাউসির। শিহাব রাউসিকে বেস্ট অফ লাক জানালো। মেহেরান আর রাউসি চলে গেল গেট ফিরিয়ে।
সেদিকে অপলক তাকিয়ে থাকলো নুজাহিস। একদিকে খুব খুশি লাগলেও হৃদয়ের ব্যথাটা তখনও অক্ষত। আর না কখনো ঠিক হবে। বন্ধুর প্রিয়তমা রাউসি, তাকে ভালোবাসা যাবে না, তবে দূর থেকে দেখা যাবে। তাকে ছোঁয়া যাবে না, তবে দেখলে মন ভরে দেখা যাবে। ব্যবধান কষ্টের হলেও সয়ে নিতেই হবে। তবুও রাউসির জন্য কোনো আকাঙ্ক্ষা আশা রাখা যাবে না। আর অন্য মন খুবই খুশি, কারণ রাউসি সুখে থাকবে ভবিষ্যতে। মেহরান নিজেও খুবই সুখী হবে, কারণ ভালোবাসার মানুষকে পাচ্ছে তারা দুজন দুজনে। নুজাহিস প্রাণ ভরে দোয়া করল। শিহাবকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বিকেলে ঠান্ডা হাওয়াটা গা ছুঁয়ে দিচ্ছে। বাইকে বসে মেহরান আর রাউসির। রাউসি মেহরানের পাঞ্জাবির একাংশ ধরে বসে আছে। মেহরান কিছু বলেনি, তবে রেগে আছে। কোথায় জড়িয়ে ধরবে তা না, এভাবে বসেছে কোন আক্কেলে। রাস্তাটা সুন্দরী, গ্রামটা বেশ উন্নত। দুজনের দিকে রাস্তায় হেঁটে চলা মানুষজন কিভাবে যেন তাকিয়ে আছে। রাউসি এক হাতে ওড়নাটা মাথায় দিল আর মুখ ঢেকে নিল। লজ্জা লাগছে তার। মেহরান বাইক চালাতে চালাতেই রাউসিকে বলল, এত লজ্জা পাচ্ছিস যে আজকে? রাউসি থমথমে মুখে বলল, জানি না। জানি না মানে কি? কিছু না। হার মানল মেহরান। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, মন খারাপ করেছিলি কেন? রাউসির কথাগুলো আবার মনে পড়ল। আনমনে ঠোঁটে ঠোঁট চেপে একবার জিজ্ঞেস করে বসল, আচ্ছা, আমি তো ডিভোর্সি। আমি পরবর্তীতে ছেড়ে চলে যাবেন না তো? হাত কেঁপে উঠল রাউসির। মেহরান ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। এ মেয়ের মনে যে কি কি চলে তা বুঝতে পারল, তবে কথার আর উত্তর দিল না। নুজাহিসের কথা মতো সে নদীর পাড়ে নিয়ে এলো রাউসিকে। সূর্যটা ডুবে যাচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে। এখান থেকে বহু দূরে পাহাড়ের কালো আবছায়া দেখা যায়। কত সুন্দর সে দৃশ্য। নাম? রাউসি নামলো। সূর্যাস্ত দেখতে লাগলো। আর ভাবতে লাগলো, সময় কত তাড়াতাড়ি চলে যায় জীবন থেকে। চোখের পলকে সাথে যেন হারিয়ে যায় সময়। সেই সাথে পরিবর্তন হয় মানুষের জীবনের গতি দ্বারাও। আকাশ লাল আভায় ছেয়ে আছে। সাদা সাদা মেঘগুলো নেই আর। মেহরান বাইকটা সাইডে রাখে। রাউসির পাশে এসে দাঁড়ালো। রাউসি অনুভব করতে লাগলো আজকের এই সুন্দর সন্ধ্যা, যা এর আগে কখনোই তার জীবনে আসেনি। অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে হয় রাউসি। আমাদের জীবন একটাই। এই ছোট্ট জীবনে পিছুটান রেখে কোনো লাভ নেই, বরং শক্ত হাতে জীবনের বর্তমানটা গড়ে নিতে হয়। ভবিষ্যৎ হয় তার ফলাফল। তবে মানুষ্য জাতি অতীত নিয়ে বেশি কৌতূহলী থাকে সব সময়, যেটা করা নিছকই ভুল কাজ। এক জীবনে এমন অনেক ঘটনাই ঘটবে, সেসব মনে না রেখে আমাদের উচিত সামনে এগিয়ে যাওয়া। সামনের দিকে তাকিয়ে থেকে রাউসির হাতের আঙ্গুলের বাজে নিজের হাতের আঙ্গুল গলিয়ে দিল আর সরল গলায় বলল, আমার ভালোবাসা কয়েকদিনের না রাউসি, যে ছেড়ে চলে যাব। ছেড়ে যাওয়ার জন্য তো ভালোবাসিনি, আজীবন এভাবে ধরে রাখার জন্যই তো ভালোবেসেছি। ছেড়ে যাওয়ার হলে তখনই তো যেতাম, যখন তোর বিয়ে হয়েছিল। রাউসি চলচল চোখে মেহরানের দিকে তাকালো। মেহরান পুনরায় বলল, 3টি বছর আমি বিদেশে কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি আর নুজাহিস আর সাইদ জানে। তোকে সেসব বলবো না, শুধু মনে রাখবি পুরো বিশ্ব তোকে ছেড়ে তোর বিপক্ষে গেলেও এই মেহরান সবসময় তোর সাথে থাকবে, ভালোবাসবে। মরে গেলেও শরীর সমাধি হবে, কিন্তু আমার এই ভালোবাসা নয়। অক্ষত আছে, অক্ষতই থেকে যাবে। তুই হলি আমার জান, মেহরানের জান, মেহের জান। রাউসি হাতের বাঁধন আরও শক্ত করলো। আর একটু পাশে এসে দাঁড়ালো মেহরানের। মেহরানের কাঁধে মাথাটা এলিয়ে দিল। মেহরান ভীষণ খুশিও হলো। রাউসির বিয়ের কথাটা যেদিন মেহরানও শুনেছিল, সেদিন তার দেশে ফেরার কথা ছিল। সেটা অবশ্য বাড়ির কাউকে না জানিয়েই, অর্থাৎ সারপ্রাইজ দেওয়ার কথা ছিল। অথচ সেসব আর হয়ে উঠল না মেহরানের। উদ্দেশ্য ছিল বাড়িতে গিয়ে বাবাকে বলবে রাউসিকে বিয়ে করার কথা। যত দূরে থাকুক, এত এত বছর না দেখুক, তবে উজানের সাহায্যে সবসময় রাউসিকে দেখে গেছে মেহরান। আর ভালোবাসাটাও ঠিক সেভাবেই হয়েছে। রাউসির বিয়ের দিন মেহরান সেই যে বাসা থেকে বেরিয়েছিল, সারাদিন মদ খেয়ে রাস্তার ধারেই পড়েছিল। সায়েদ মেহরানের সাথে থাকতো একই বাসায়। সায়েদ সেদিন সারাদিন মেহরানকে খুঁজেও পায়নি। ফোনটা হারিয়ে ফেলছিল মেহরান, তাই তো কেউ যোগাযোগও করতে পারছিল না। এদিকে সায়েদ গাড়ি নিয়ে যখনই বার্লিন শহর পুরো ঘুরছিল, ঠিক তখনই এক জায়গায় রাস্তার ধারে একটি বেঞ্চের নিচে মেহরানকে দেখতে পায়। সায়েদ তাড়াহুড়ো করে নেমে মেহরানকে নিয়ে বাড়িতে চলে যায়। মেহরান রাউসির ছবি কখনোই তার বন্ধুদের পর্যন্ত দেখাতো না, বলতো বিয়ের দিন দেখে নিস। অথচ বিয়ের স্বপ্ন নিমিষে ভেঙে গিয়ে মেহরান পাগল বানিয়ে দেয় মেহরানকে। মেহরান জার্মানির বড় একটি কোম্পানিতে খুবই ভালো একটি পজিশনে চাকরি করছিল। সেটা ছেড়ে দিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করলেও সে মতামত পরিবর্তন করে নাই।
প্রতিদিন রাতে মোবাইল হাতে নিয়ে বারান্দায় বসে হু হু করে কাঁদত। এত গম্ভীর রকসটা একটা ছেলেকে নাকি রাতের আধারে ফোন জড়িয়ে ধরে কাঁদত, এটা কেউ বিশ্বাসই করবে না। এলোমেলো মেহেরানকে যে দেখতো সে অবাক হয়ে যেত। বেশিরভাগ সময় মেহেরানকে দেখা যেত একটি লেকের পাশে। রাতে পাওয়া যেত সে লেকের বেঞ্চের নিচে মদ খেয়ে পড়ে থাকতো সেখানে। ভালোবাসার পরাজয়কে মানুষের থেকে কি বানিয়ে দেয়। মেহেরান যেন তার অন্যতম উদাহরণ। এত স্ট্রং পার্সোনালিটির পুরুষ নাকি বিরহে পড়ে এভাবে ভেঙে পড়েছিল, সেটা হয়তো অনেকে বিশ্বাস করবে না। একটা বছর এভাবেই কেটে গিয়েছিল মেহেরানের। আর নিজেকে নিয়ে ভাবতেও ভুলে গিয়েছিল। সাঈদী পাশে থেকেছে সবসময়। মেহেরান 1 বছর পর বাড়ির লোকদের সাথে যোগাযোগ করে। তখন রাউশি আর আয়াসের ব্যাপারটা অবশ্য জানতে পারে। এরপরেই আয়াসের সমস্ত খোঁজ খবর নিয়ে নেয় মেহেরান। আর এখানে থাকতে সমস্ত কিছু জেনে যায় শেষের দিকে। তখন আয়াস আর অনিমা লিভ ইনে থাকতো। ব্যাপারটা বলতে চেয়েও বলা হয়নি কাজের ব্যস্ততায়। এরপর অবশ্য দেশে ফিরল সেদিন, যেদিন আয়াসরা দেশে ফিরেছে। এতে অবশ্য সমস্ত ব্যবস্থা মেহেরান আগে থেকেই করে রেখেছিল। তবে রাউশিকে সেদিন সামনাসামনি দেখে তার চোখ জুড়িয়ে গিয়েছিল। ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি তা আবার প্রিয়তমাকে পেয়ে যাবে সে। পুরনো ক্ষত জখম হচ্ছিল। সে সময় জানতে পারল বন্ধু নুজাহিস রাউশির প্রেমে মত্ত। অবশ্য নুজাহিস বুঝদার ছেলে। মেহরানের অবক্ত অনুভূতি সম্পর্কে অবগত ছিল সে। তবে সেই মেয়েটা যে রাউশি এটা সে জানত না। মেহরান অবশ্য এত চিন্তিত ছিল না নুজাহিসকে নিয়ে, কারণ নুজাহিসকে সে ভালোভাবেই চেনে। মেয়েটার যে মাঝে মাঝে এসব ভেবে মুড সুইং হয় এটা মেহরান জানে। তার মাঝে মধ্যে ভাবতে অবাকই লাগে রাউশি এখন শুধুই তার। তবে বিয়ের পর একদম অফিসিয়ালিভাবে একান্তই তার হয়ে যাবে। বহু কষ্টের পর রাউশি ছেড়ে যাওয়ার কথা তো মাথায় আসে না। রাউশি কাঁপা কাঁপা গলায় প্রথমবারের মতো মেহরানকে বলল, আপনাকে ভালোবাসি। মেহরান ঠোঁট কামড়েই হাসল। তবে সেটা দেখল না রাউশি। মেহরান দুষ্টুমি করে বলল, বিয়েটা তাহলে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে না? রাউশি বুঝল মেহরানের দুষ্টুমি। মেহরান পুনরায় দুষ্টুমির স্বরে বলে, আমার আফসোস তো এখানেই, তোর ওই রক্ত জবার মতো ঠোঁট জোড়ায় একটা বড়সড় চুমু খেতে পারছি না। তৃষ্ণার্ত কাক আমি, অসভ্য। বলে রাউশি লজ্জা পেয়ে দূরে সরে গেল মেহরানের। মেহরান হেসে উঠল। সূর্য ডুবে গেছে, রাত হতে শুরু করেছে। হাত ঘড়িতে সময় দেখলো 6:30 বাজে। মেহরান রাউশিকে নিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকলো। হালকা পাতলা খাওয়া দাওয়া করতে করতে 8টা বেজে গেল। বেরিয়ে এসে বাইকে চড়ে বসলো দুজনেই। আবারও পাড়ি দিল সে গ্রাম্য রাস্তা বেয়ে। এবার রাউশিকে জড়িয়েই দৌড়ে বসেছে মেহরানকে। ঠান্ডা লাগছে তোর? হুম, আরাম লাগছে। মেহরান মুচকি হাসল। বাড়ি থেকে আর কিছুটা দূর বাকি, তখনই বাইকটা নষ্ট হয়ে গেল। মেহরান চেষ্টা করলো, তবে আর স্টার্ট দিতেই পারল না। রাউশি নেমেছে একটু আগে বলল, চলুন হেঁটে যাই, আর তো বেশি দূর নয় মনে হচ্ছে। মেহরান বলল, হেঁটে যাবি? রাউশি মাথায় হ্যাঁ সূচক নাড়ালো। মেহরান ফোন বের করে শিহাবকে কল করে জানালো বিষয়টা। শিহাব গাড়ি পাঠিয়ে দিবে কিনা জিজ্ঞেস করলো। মেহরান নাকচ করলো, তারপর হাঁটা শুরু করলো দুজনে। কিছুদূর যেতে রাউশি দাঁড়িয়ে গেল। মেহরান তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? রাউশি গিয়ে একটা উঁচু স্থানে দাঁড়ালো। মেহরানকে এগিয়ে আসতে বলল। মেহরানও এগিয়ে গেল। কি হয়েছে, এখানে এসে দাঁড়ালি যে? আহ, আপনি পিঠ দিয়ে দাঁড়ান তো। কেন? দাঁড়ানি না। মেহরান রাউশির কথা মতো দাঁড়ালো। রাউশি পিছন থেকে মেহরানের গলা জড়িয়ে ধরে কাঁধে করে নিয়ে আবদার করলো। মানা করলো না মেহরান। পিছন থেকে রাউশির পায়ের উরুতে শক্ত করে ধরে হাঁটা শুরু করে। রাউশি বলে, পুরো রাস্তা এভাবেই নিয়ে যাবেন। তারপর রাউশি মুচকি মুচকি হেসে মেহরানের গলার কাছে মুখ নিল। মেহরান রাউশির দুষ্টমি বুঝতে পেরেই বলল, এইসব কিছু আমি বিয়ের রাতেই পুষে দিব রাউশি, মনে রাখিস কিন্তু। রাউশি আরও শক্ত করে গলা জড়িয়ে ধরল। রাউশির নিঃশ্বাস মেহরানের গলায় এসে বাড়ি খাচ্ছে। এলোমেলো অনুভূতি হলেও সামলে নিল। এদিকে রাউশি মাথা এগিয়ে নিয়ে মেহরানের গালে টুপ করে একটা চুমুও খেল। মেহরান বলল, ভালো হচ্ছে না কিন্তু রাউশি, এর থেকেও আমি তোকে ভয়ানকভাবে জখম করব কিন্তু বলে দিলাম। বাড়িতে ফিরে সকলের সামনে পড়ে গেল মেহরান আর রাউশি। মাহতাব খান মুখ টিপে হাসলেন। মাহতাব খানের উর্মিলা বেগমের সাথে প্রেমের বিয়ে ছিল। তার বড় ছেলেও যে তারই অস্তিত্ব রক্ষা করছে এ ভেবে যেন গর্বিত হলেন তিনি। উর্মিলা বেগমও মুচকি মুচকি হাসছেন। ছেলের বউ হিসেবে রাউশিকে পছন্দ করতেন তিনি অনেক আগ থেকেই। তবে রূপা বেগম মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার পর ওনারও মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু এখন মেয়েটা আবারও ফিরে এসেছে, এই নিয়ে উনি সন্তুষ্ট। স্বামীকে বলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করবেন বলে ভেবে রেখেছেন।
মাহমুদ খান মেয়ে আর বড় ভাইয়ের ছেলেকে দেখেছেন শুধু। মেয়ে যে লজ্জা পাচ্ছে তা তিনি বুঝে গেলেন। এটাও বুঝে গেলেন এই দুজনের মাঝে কিছু একটা চলছে। রূপা বেগমের দিকে তাকালেন। রূপা বেগম বিস্মিত চোখে চেয়ে আছে। মাহমুদ খান বড় ভাইয়ের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। মাহমুদ খান কেমন অস্বস্তিতে পড়লেন আজ। হাওলাদার বাড়ির বড়রাও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর ছেলেমেয়েরা মুখ টিপে টিপে হাসছে। উজান বাহানা খুঁজছে কখন একটু মুখ খুলতে পারবে। নুজাহিস আজ শান্ত চোখে তাকিয়ে আছে। রাউসির মুখটা দেখে হাসি পাচ্ছে তার, তবে মেহরান দেখলে কেলাবে ভেবে হাসিটা পেটে চেপে রাখল। এদিকে মেহরানের ভাবমূর্তি গম্ভীর হলেও রাউসি লজ্জাই পাচ্ছে। সবার সামনে কি এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হলো। রাউসি মিনমিন করেই বলল, আমি উপরে যাচ্ছি, রুমে, বলেই হাঁটা ধরল। কেউ কিছু আর বলল না। মাহতাব খানও ছেলে মেয়ে দুজনকে স্বাভাবিক করতে বাকিদের সাথে কথা বলা শুরু করলেন। তবে তার আগে মেহরানকে বললেন, রাতে আমার সাথে দেখা করিও তুমি। মেহরান পকেটে দুহাত গুজিয়ে মাথা নেড়ে চলে যেতে নিতেই উজান, তানজিম, শিহাব, নুজাহিস এসে ধরল তাকে। নুজাহিস বন্ধুর কাঁধে হাত রেখে গান ধরল, তোর কোন কোন জায়গা ব্যথালো বন্ধু মেহরান। বাকিটুকু গাওয়ার আগেই শিহাব নুজাহিসের মুখ চেপে ধরল। শিহাবক থতমত খেয়ে থেমে গেল। মেহরান কপাল কুঁচকে তাকালো। রাউসি সেড়ে বেয়ে ওঠার সময় স্পষ্ট শুনতে পেল সেই গান। বিস্মিত চোখ জোড়া ঘাড় গড়িয়ে পিছনে তাকিয়ে খুঁজতে লাগলো গান গাওয়া সেই মানুষটিকে। এদিকে বাড়ির বড়রাও তাকালো কেমন করে। আজ ছোটটা হাসছে। নুজাহিস সবার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। পাগল হয়েছিস? এসব কি গান? হ্যাঁ, ছি। মেহরান কথাটা বলে নুজাহিসের সাথে সাথে জবাব দিল, গানটা তো তোর জন্যই গাচ্ছিলাম। মেহরান দাঁতে দাঁত চেপে বলে, একটা মাইক এনে দেই, পুরো গ্রামকেই শুনিয়ে দে। তোর আনার কি দরকার? আমি নিজেই তো গিয়ে আনতে পারবো। মেহরান চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস নিয়ে রাগটা গিলে নিল। সামনে হাঁটা ধরল। রাউসি মেহরানকে আসতে দেখে দৌড়ে উপরে যেতেই নিতে কারো সাথে ধাক্কা খেলো। সামনে তাকিয়ে দেখলো দুপুরের সেই যুবক। ধীরে হাঁটুন, পড়ে যাবেন তো। রাউসি মাথায় হাত দিয়ে পাশ কাটিয়ে যেতে নিলেই আবির থামিয়ে দিয়ে বলল, রাশি, আপনাকে আজ সুন্দর লাগছে। মেহরান স্পষ্ট শুনল কথাটা। ধীরে সুস্থে এগিয়ে এলো। রাউসি মেকিয়ে হাসার চেষ্টা করে। আবির আবারও আগে থেকেই বলল, আমায় তো চিনিনি না, আই এম আবির হাওলাদার, বলে নিজের ডান হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। রাউসি হাতের দিকে তাকালো। তখনই মেহরান উঠে এসে রাউসির বদলে নিজে আবিরের সাথে হ্যান্ডশেক করার সময় বলল, শি ইজ মিসেস মেহরান খান, নাইস টু মিট ইউ। বড়রা তাদের দেখতে না পেলেও নিচ থেকে নুজাহিস, শিহাব, উজান, তানজিম ওরা দেখতে পেল। বাকিদের কপাল কুঁচকানো থাকলেও শিহাবের মুখাপব কেমন চিন্তিত দেখালো তখন। আবির হাসার চেষ্টা করলো। রাউসের দিকে এক পলক তাকিয়ে নিচে নেমে গেল। আর রাউসি চলে যেতে নিলে পিছন থেকে মেহরান হাত চেপে ধরল রাউসির। রাউসির চলন থেমে যায়। মেহরান রাউসির আগে গিয়ে রাউসিকে টেনে নিয়ে গেল। রাউসিও বাধ্য হয়ে গেল। মেহরান রাউসিকে টেনে রাউসির রুমে নিয়ে যায়। মুখের ভাবসাব স্বাভাবিকই রয়েছে। দরজা ভিতর থেকে লক করে দিল মেহরান। রাউসি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মেহরানের দিকে। মেহরান রাউসিকে পাত্তা না দিয়ে রাউসির বেডে গিয়ে শুয়ে পড়ল। রাউসি মুখ কুঁচকে বলল, এভাবে নোংরাভাবে আমার বিছানায় কেন শুয়ে পড়লেন? আপনার শাওয়ার নেওয়া উচিত। চলো দুজনে একসাথে শাওয়ার নেই তাহলে। মেহরান বোমা ফেলে দিল যেন এই রুমটিতে। রাউসি চোখ বড় বড় করে বলল, কি যে অসভ্য মানুষ আপনি, সি সি। মেহরান উঠে এলো। রাউসিও বয়ে ফিসিয়ে এলো। মেহরান রাউসির কাছে দৃঢ় পায়ে এগিয়ে আসে। রাউসিও ঠিক একইভাবে পিছাতে লাগলো। দেওয়ালে পিঠ ঠেকার আগে মেহরান জ্বরের গতিতে এসে রাউসির কোমও জড়িয়ে ধরল। রাউসির চোখ বুঝলো একবার। মেহরানের হাত ভীষণ ঠান্ডা, সেটা কাপড়ের উপরেও যেন বোঝা গেল। এ লোক সাপ নাকি? এত ঠান্ডা কেন? হ্যাঁ? মেহরান দৃঢ় স্বরে গোড় লাগা কণ্ঠে আওড়ালো, সামনের জন যদি রাউসি খান হয় তাহলে মেহরান খান অসভ্য, নির্লজ্জ, বেহায়া সবই হতে রাজি আছে। রাউসি ঠোঁট দুটো চেপে আছে আর বড় বড় শ্বাস ফেলছে। এটা দেখে মেহরান একটু হাসলো। চোখ জোড়া গিয়ে পড়ল রাউসির ঠোঁটের উপর। বড্ড টানছে রাউসির ঠোঁট জোড়া তাকে। বড্ড কষ্টে নিজেকে সামলে নিল মেহরান। রাউসি মুখ খুলল। খুব দ্রুতই বলল, ছাড়ুন আমাকে। মেহরান ছাড়ল না, বরং বাঁকা হেসে বলল, আজ বিকেলে আমার গালে কিস করেছিলি না তুই? রাউসি আবার চোখ খুলল। আর তখনই মেহরান রাউসির গালে একটা চুমু খেয়ে রাউসিকে ছেড়ে দিল। রাউসিকে কোনো কথা বলতে না দিয়ে ব্যস্ত ভাই দরজা খুলে চলে গেল। রাউসি গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে মেহরানের যাওয়া দেখল শুধু। মনে মনে ভাবল, বিয়ের পর কি সারাদিনই সুবু খাবে এই লোক?
রাতে রাউশি আর মেহরান কিছু খেলো না, যেহেতু তারা আগেই খেয়ে এসেছে। তানজিম এসে মেহরানের দরজা ধাক্কালো কয়েকবার। মেহরান ফোনে কথা বলছিল তখনই দরজা খুলে দিল। তানজিম বলল, ভাই সাদে এসো, সবাই মিলে জম্পে আড্ডা দিব আজ। আরশ ভাইও এসেছে। মেহরান কান থেকে ফোন সরিয়ে বলল, যা আমি আসছি। তানজিম চলে গেল। তারপরে মেহরান আবারও ফোনে কথা বলা শুরু করলো। অফিসে কিছু একটা কাজে সমস্যা হয়েছিল, তাই ম্যানেজার মেহরানকে কল করেছে। মেহরানকে না চাইতেও আগামীকাল চলে যেতে হবে। মেহরান দম পেলে গম্ভীর গলায় বলল, আমি আগামীকালে ঢাকায় ব্যাক করব। রাউশিকে মাইশে এসে ডেকে গেছে একটু আগে। রাউশি যাওয়ার সময় চোখ পড়ল মেহরানের দরজার দিকে। দরজাটা খোলা, তাই এগিয়ে এলো মেহরান কি করছে দেখার জন্য। আর তখনই মেহরান উপরোক্ত কথাটা বলায় সে শুনতে পেল রাউশি। না চাইতেও তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মেহরান পিছনে ঘুরে দরজার সামনে রাউশিকে দাঁড়িয়ে থাকতে দেখে। মুখটা কেমন চুপসে গেছে রাউশির। মেহরান বুঝলো রাউশি তার কথা শুনেছে। রাউশির নিকটে এসে গেল মেহরান। রাউশির মাথায় ডান হাতটা দিয়ে বলল, মন খারাপ করলি যে? আপনি আগামীকাল চলে যাচ্ছেন। আমার অফিসে কাজ আছে ইম্পর্টেন্ট, তাই বলে এত তাড়াতাড়ি চলে যাবেন? কিছু করার নেই তো। রাউশি ফোঁস করে একটা শ্বাস ফেলল। রাউশি সহজে কান্না আসে না, তবে মনটা খারাপ হলো ভীষণ করে। মেহরান সেটা বুঝিয়েও গেল, তবে তারও কিছু করার নেই। রাউশির হাত ধরে বলল, সাদে চল। রাউশির মন খারাপ হলেও কথা বাড়ালো না। মেহরানের সাথে যাওয়া শুরু করলো। সাদে পৌঁছে বাড়ির সব ছেলে মেয়েদের একটা নির্দিষ্ট স্থানে গোল হয়ে বসতে থাকতে দেখা গেল। মেহরানরাও যেতে দুজনের জন্য জায়গা করে দিল তারা। রাউশি এদিক ওদিক তাকাতে তাকাতে তার চোখ গিয়ে পড়ল আবিরের উপর, যে কিনা সাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর দৃষ্টি রাউশির উপরেই। চোখাচোখি হতে তড়িৎ বেগে চোখ সরিয়ে নিল রাউশি। এদিকে এটা আবার খেয়াল করলো শিহাব। শিহাব বেজায় চিন্তিত, খারাপ কোনো কিছু আবার না হয়ে যায় যেন। ওনারা এখান থেকে ভালোভাবে যেতে পারলেই যেন বাসে শিহাব। রাউশির সামনে বরাবর সাইমা বসে আছে। সাইমা তীক্ষ্ণ চোখ জোড়া রাউশির উপরে নিক্ষিপ্ত। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে রাউশিকে। মেয়েটা ভীষণ সুন্দর, তার থেকেও কি বেশি সুন্দর? মেয়েটাকে কিছু বলতেও পারছে না মেহরান এখানে থাকায়। তখনই সাথে দরজার কাছে এসে দাঁড়ালো তাসবির। মেহরানকে খুঁজলো, চোখ পড়তে ডেকে উঠল, মেহরান ভাই। মুহূর্তে সবার দৃষ্টি আকর্ষণ করলো তাসবির। মেহরান তাকাতে তাসবির আবারও বলল, বড় বাবা তোমাকে ডাকছে ভাইয়া, তাড়াতাড়ি এসো। মেহরান আরশোকে একবার রাউশিকে দেখিয়ে নিয়ে উঠে তাসবিরকে নিয়ে চলে এলো নিচে, তার বাবার রুমে। মাহতাব খান, মাহমুদ খান, মাহবুব খান সহ ওনাদের গিন্নিরাও বসে রয়েছেন রুমটিতে। মেহরান যেতে সবাইকে দেখে কিছুটা হলেও আন্দাজ করলো ঠিক কোন বিষয়ে কথা হতে চলেছে এখানে। মেহরান দুহাত পকেটে গুজে শটান হয়ে দাঁড়ালো। তাজবির চলে গেল উপরে। রুমের এই দৃশ্য দেখে মনে হচ্ছে মেহরানের বিচারকার্য অনুষ্ঠিত হবে এখন। মাহতাব খান সিঙ্গেল সোফাটায় মেহরানকে বসতে বলল। মেহরানও বসল। মাহমুদ খান উঠে এসে মেহরানের পাশে বসল। মাহতাব খান হালকা কেশে যথাসম্ভব কঠোরভাবে মেহরানকে সোজাসাপটা জিজ্ঞাসা করলেন, রাউশিকে পছন্দ করিস? মেহরানও ঠিক সেভাবেই সোজাসাপটা নিজের গাম্ভীর্য ধরে রেখে বলল, ভালোবাসি, আর বিয়েও করতে চাই খুব তাড়াতাড়ি। মাহমুদ খান আর মাহবুব খান কেসে উঠলেন বড় ছেলের এই সোজাসাপটা কথাটা শুনে। উর্মিলা বেগম আর রূপা বেগম খুশি হলেন খুব। রোকসানা বেগম খুশিতে মেহরানকে বললেন, বাহ মেহরান বাবা, তুই তো দেখি খুব ফার্স্ট। স্ত্রীর এমন বেফাস কথা শুনে মাহবুব খান ধমকে বললেন, আহা, এসব কেমন কথাবার্তা? ফার্স্ট মানে কি? বড় ভাইজান, ছোট ভাইজানও তো প্রেম ক। চোখ রাঙালেন মাহতাব খান। মাহবুব খান থেমে গেলেন, মুখে কুলু পাটলেন। মেহরান শুনল সবকিছু। মাহতাব খান ছেলের উত্তর সম্পর্কে সবসময়ই অবগত। এটাও আর অজানা কিছু ছিল না। ছেলে যে সবকিছু পরিষ্কার করে বলতে পছন্দ করে এ নিয়ে কোনো সন্দেহ নেই। মাহতাব খানের রস বেয়ে যেন প্রশান্তির শীতল হাওয়া বয়ে গেল। কি সিদ্ধান্ত নিচ্ছ তাহলে? আমাদের বড়দের কথা শোনার মতো ছেলে তো তুমি না। তবুও আমরা চাই। মেহরান কথার মাঝেই বলল, যেহেতু জানো তোমাদের কথা শোনার মতো ছেলে আমি নই, তাহলে যেই কথা বলবে সেটাও নিশ্চয় অমান্য করব, তাহলে তার আর বলার প্রয়োজন নেই। সিলেট থেকে ফেরার পরদিনই বিয়ের সব ব্যবস্থা করে ফেল। মাহমুদ খান বিস্মিত নেত্রে কয়েক পলক ফেলে মেহরানকে জিজ্ঞাসা করলেন, বাবা তুই কি রাউশিকে সত্যিই বিয়ে করতে চাস? মেহরান মাহমুদ খানের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, কোনো সন্দেহ আছে মেজো চাচা? আমি কি রাউশির যোগ্য নই? আমাকে মানতে কি তোমাদের নারাজ আছে? রূপা বেগম তৎক্ষণাৎ বলে উঠলেন, এসব কি বলছো মেহরান বাবা? আমরা তো অনেক বেশিই খুশি। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও। এটা তো আমাদেরই সৌভাগ্য।
এমন ছেলে এই সময়কালে পাওয়া যে খুবই মুশকিল। আর এমনিতেও আমার মেয়ে ডিভোর্সি। মেয়েটার 3টে বছরই তো আমি নষ্ট করে দিয়েছি। বাকি কথাটা বলতে দিল না মেহরান। অতীতই। অতীতকে মনে রেখে সামনে এগিয়ে যাওয়া কষ্টসাধ্য। আমাদের অতীত ভুলে কাজ করতে হবে। জীবন একটাই। থামল মেহরান। পুনরায় খুব সুন্দর করে বলল, আর রাউসি, সে তো সোনার হরিণী। ওকে পেলে তো আমি নিজেই খুব সৌভাগ্যবান হব। দুষ্প্রাপ্য সেই রাউসিকে আমি বারবার পেতে চাই। মাহতাব খান খুশি হলেন ভীষণ। উর্মিলা বেগম রূপাকে ধরলেন খুশিতে। মাহমুদ খানও ভীষণ খুশি হলেন। মাহবুব খান মাথায় হাত দিয়ে আফসোসের সুরে বললেন, মেহরানের মতো ছেলের বাবা হতে না পেরে আমার কষ্ট হচ্ছে। আমার হাদারামটা তো গাধার মতো পড়ে আছে। এই ছেলেকে নিয়ে আমি পারি না। রোকসানা বেগম রেগে গেলেও কিছু বললেন না। আরও কিছুক্ষণ কথা বলে মেহরান রুম থেকে বেরিয়ে গেল। উপরে যাওয়ার সময় রাউসির হাসিমাখা মুখটা ভেসে উঠল। ঠোঁটে একটা চমৎকার হাসি ফুটে উঠল। মেহরান উপলব্ধি করল তার এই এক জীবনের ভালোবাসা শুরু হয়েছে রাউসিতে, যে ভালোবাসার কোনো অন্ত নেই। তবে নতুন নতুন অনুভূতি আর ভালোবাসার হাজারটা কারণ আছে। মেহরান ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রাউসিকে দেখা যাচ্ছে এখান থেকে। মৃদু আলো মুখে পড়ছে মেয়েটার। চুপ করে বসে আছে। মেহরান ভাবল এই মেয়েটা একান্তই তার হবে আর কিছুদিন পর। সিলেটকে কেন প্রকৃতির কন্যা বলা হয় এটা হয়তো রাউসি আজই বেশি বুঝতে পারল। ভোর 6টায় ঘুম থেকে উঠেছে রাউসি আজ। শীত শীত একটা ভাব এসে গেছে প্রকৃতিতে। বারান্দায় দাঁড়িয়ে দূর দূরান্ত মুগ্ধ চোখে দেখছে রাউসি। বহুদূরে পিপিলিকার মতো পাহাড় দেখা যাচ্ছে। সারি সারি ক্ষেত আর হালকা কুয়াশাতে দেখতে যে কতটা ভালো লাগছে রাউসি এখন মুখে বলেও বর্ণনা করতে পারবে না। প্রকৃতির এই রূপ খুব কমই দেখেছে রাউসি। আজ খুব ভোরে উঠেছে মন খারাপ বিধায়। সারারাতও যে খুব একটা ঘুম হয়েছে তা নয়, বরং সারারাত কেটেছে তার এপাশ ওপাশ করতে করতে। তাই ভোর 6টায় অনায়াসে উঠতে পেরেছে। ভেবেছে একবার মেহরানের রুমে গিয়ে মানুষটাকে দেখে আসবে, কিন্তু এসব এখন সমীচীন হবে না ভেবে নিজেকে সংযত রেখেছে। তবে আজ রাতে রাউসি বেশ ভয় পেয়েছে। মেহরান গভীর রাতে একবার এসেছিল দরজা লক করতে বলতে। রাউসি মেহরানের কথা মতো তার রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়ে। তার রুমের সামনের খালি জায়গাটায় লাইট লাগানো, যা সারারাত জ্বলে। রাউসি এপাশ ওপাশ করার সময় বেশ কয়েকবার লক্ষ্য করেছে তার রুমের সামনে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। ছাটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রাউসি মেহরানকেই সন্দেহ করে। ভেবেছে ঘুম থেকে উঠলে জিজ্ঞাসা করবে আজ। এটা নিয়েও সারারাত ঘুম হয়নি। তাই এত ভোরে উঠে বারান্দায় পাতানো বেতের চেয়ারে বসে বাইরের দৃশ্য দেখছে। এত স্নিগ্ধ স্বচ্ছ প্রকৃতি দেখেও মনটা তার ভীষণ খারাপ। মন চাইছে মেহরানকে গিয়ে বলতে, আমিও যাব আপনার সাথে। কিন্তু এটা ঠিক কতটা শোভনীয় হবে এটাই বড় কথা। রাউসি উঠে দাঁড়ালো। আজ হুট করে বাম চোখটা যেন লাফাচ্ছে তার। বড়দের থেকে শোনা বাম চোখ বেশি লাফালে নাকি আবার খারাপ কিছু হয়। রাউসি এসব কুসংস্কারে খুব একটা বিশ্বাসী না হলেও তার মনটা অনেক খচখচ করছে আজ। রুম থেকে বেরিয়ে দেখল কেউ নেই। তবে নিচে থেকে কথার আওয়াজ আসছে। হয়তোবা বাড়ির গিন্নিরা জেগেছে আর সকালের নাস্তার ব্যবস্থা করছে। রাউসি পা টিপে টিপে মেহরানের রুমের সামনে গেল। মেহরানের রুমের দরজা খোলা আছে। রাউসি উকি মারল, কিন্তু রুমে কাউকে দেখতে পেল না। রাউসি কিছুক্ষণ এদিক ওদিক উকি মেরে চলে যাবে সেই সময় পেছনে থেকে ডাক এলো, রাউসি দাঁড়া। রাউসিও দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে মেহরানকে দেখতে পেল রাউসির দিকে তাকিয়ে আছে। রাউসি হাসার চেষ্টা করল, ভেতরে আয়। রাউসি পুনরায় পা টিপে টিপে ভেতরে ঢুকল। মেহরান রাউসিকে এভাবে হাঁটতে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হয়েছে তোর? চোরের মতো হাঁটছিস কেন? রাউসি শটান হয়ে দাঁড়িয়ে গেল। প্রত্যুত্তর করল না। মেহরানও আর কিছুই বলল না। মেহরান বারান্দার সামনে গিয়ে দাঁড়ালো। রাউসিকে বসতেও বলল না। সারারাত ঘুমায়নি সে নিজেও। বারান্দায় বসে সিগারেট খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। শেষ রাতের দিকে একবার বেরিয়েছিল রুম থেকে। তখনই চোখে পড়ে এক ছায়া, যা হুট করে চলে গেছে অন্যত্র। তবে মানুষটা যে রাউসির রুমের সামনে ছিল সেটা বুঝেছে মেহরান। কিন্তু মানুষটাকে এটা জানতে পারেনি। রাউসিকে নিয়ে ভীষণ চিন্তিত মেহরান। ভাবছে মেয়েটাকে সাথে নিয়ে যাবে, নাকি এখানে রেখে যাবে। সাথে নিয়ে গেলে অবিবাহিত দুজন এক বাড়িতে থাকবে, এটা ভীষণ খারাপ দেখায়। আবার এই বাড়িতে রাউসিকে রেখে যেতেও মন মানছে না। এদিকে হুটহাট করে বিয়ে করে নিলেও বাবা মনক্ষুণ্ণ হবে। সব দিক থেকেই বিপদ। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? রাউসির কথা শুনে সদ্বিদ ফিরে পেল মেহরান। এতটাই চিন্তায় মগ্ন ছিল মেয়েটা যে তার রুমে এসেছে এটাও ভুলে বসেছে।
এদিকে আয় তো রাউশি। রাউশি মেহরানের কথা মতো এগোলো। মেহরান রাউশির দিকে ঘুরল। রাউশি মেহরানের মুখোমুখি দাঁড়াতেই মেহরান রাউশির দিকে ঝুঁকে রাউশির কোমল দুগালে দুহাত রেখে নরম স্বরে জিজ্ঞাসা করল, আজ আমার সাথে ঢাকা যাবি? রাউশি এমন প্রশ্নের সাথে মুখোমুখি হবে ভাবতে পারেনি। যাওয়ার ইচ্ছে তারও রয়েছে, কিন্তু সেটা যে মোটেও শোভনীয় নয় এটা নিয়েই তো বিরাট সমস্যা। রাউশি সময় নিল উত্তর দিতে। ততক্ষণ মেহরান নির্নিমেষ রাউশির দিকে পলকহীন তাকিয়ে থাকল। আমরা তো এখনো অবিবাহিত, মন চাইলেও তো যেতে পারবো না। মেহরান ঠোঁট ফুলিয়ে একটা শ্বাস ছাড়ল। শটান হয়ে দাঁড়িয়ে রাউশির গাল থেকে হাত সরিয়ে মাথায় একটা হাত রেখে বলল, এজন্যই আগে থেকে আমাদের বিয়ে করা উচিত ছিল। রাউশি লজ্জা পেল, তবে মুখে সেটা প্রকাশ করল না। স্বাভাবিকভাবেই বাচ্চার মতো মেহরানের বলিষ্ঠ হাতের নিচে দাঁড়িয়ে রইল। মেহরান আবারও রাউশির দিকে ঝুঁকে জিজ্ঞাসা করল, চল আমরা আজই বিয়ে করি, পরিবারকে আমি ম্যানেজ করে নেব। রাউশি পছন্দ হলো না। বিয়ে নিয়ে তার স্বপ্ন ছিল, যেটা কিনা 3 বছর আগে ভেঙে গেলেও আবার নতুন করে স্বপ্নের আশা জাগতে শুরু করেছে মনে। কিন্তু হুটহাট এভাবে বিয়ে নিজেরও কেমন লাগলো, তাই মাথা দুদিকে নাড়িয়ে বলল, না, বিয়ে নিয়ে আমার স্বপ্ন আছে অনেক। রাউশি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, ইউ আর নট সেফ হেয়ার। রাউশি চমকালো, ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। পর মুহূর্তে জিজ্ঞাসা করল, হঠাৎ এই কথা বলছেন যে? ভোর রাতে তোর রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে ছিল। আমি অবয়ব দেখেছি, তবে মানুষটাকে দেখতে পাইনি। রাউশিও এবার চিন্তিত হয়ে পড়ল। মেহরান আবারও বলল, আমার সাথেই চল তুই, বাকিটা আমিই ম্যানেজ করে নেব না হয়। বিকেল 4:25। মেহরান গাড়িতে চড়ে বসল। রাউশির চোখে অশ্রু টলমল করছে। সেও যেতে চেয়েছে, তবে মাহতাব খান মানা করে দিয়েছেন। রাউশির সুরক্ষিত থাকার দায়িত্বও নিয়েছেন। মেহরানও আর কিছু বলতে পারেনি। মেহরান রাউশির দিকে তাকালো। রাউ, সাবধানে থাকবি, বাবাকে বলেছি তাড়াতাড়ি ঢাকা ব্যাক করতে। রাউশি হেঁচকি তুলে কাঁদছে। কেমন বাচ্চামো করছে রাউশি। ভাগ্যিস এখানে কেউ নেই, সবাইকে ভেতরে পাঠিয়ে দিয়েছে মেহরান। মেহরান গাড়ির দরজা খুলে দিল। রাউশির হাত টেনে গাড়ির ভেতরে নিয়ে নিজের কোলে বসালো। আকস্মিক ঘটনায় রাউশি মুখ থুবড়ে পড়ল মেহরান বুকের মাঝে। মুখ তুলে লাল চোখজোড়া মেহরানের দিকে পড়ল। মেহরান দরজা বন্ধ করে দিয়ে গ্লাস উঠিয়ে দিল। এক হাতে রাউশির কোমর জড়িয়ে অন্য হাতে রাউশির চোখের জল মুছে দিল। রাউশি হেঁচকি তুলছে, তার কষ্ট হচ্ছে খুব। মেহরানকে ছাড়া থাকতে পারবে না সে। যতই একসাথে না থাকুক, তবে দিনে তো অনেকবার দেখা হয়, এই ঢের তার কাছে। কিন্তু মেহরান আজ চলে যাচ্ছে, এতে যেন রাউশির মন খচখচ করছে। মনে হচ্ছে মেহরান তাকে ছেড়ে বহুদূরে চলে যাচ্ছে একেবারের জন্য। রাউশির বাম চোখ দুপুরে অনেকবার লাফিয়েছে। সেই থেকে চাইছে না মেহরান চলে যাক। আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয়। আর ভাবতে পারল না রাউশি। আবারও চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। মেহরান আবারও মুছে দিল তা। রাউশির লাল ঠোঁটজোড়া কাঁপছে কান্নার বেগে। মেহরান সেখান থেকে চোখ সরিয়ে রাউশির কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে রাউশির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে আওড়ালো, হুশস, কাঁদবি না, নয়তো কান্না। হেঁচকি আর ঠোঁটজোড়া কাঁপাকাঁপি থামানোর জন্য ভুল কিছু করে বসব। রাউশি এমন সময়ও ভীষণ লজ্জা পেল। বাম হাতে একটা কিল বসিয়ে দিল মেহরানের। মেহরান রাউশির নাকে নাক ঘষে আবারও ফিসফিস করে বলল, ভালোবাসি রাউশি, অনেক বেশি ভালোবাসি। আমাদের দুজনের এক হওয়ার আর বেশি দিন নেই জান। রাউশির বুক কেঁপে উঠল। মেহরানের গলা জড়িয়ে ধরে গলার কাছে মুখ লুকালো। মেহরান হেসে উঠল। রাউশির কানের কাছে মুখ নিয়ে বলল, ফুল প্রস্তুতি নিয়ে থাকবি, আর মাত্র কিছুদিন। রাউশিদের বিয়ে ঠিক করা হয়েছে 1 সপ্তাহ পর। রাউশির কাছে অনেক তাড়াতাড়ি হলেও মেহরান রেগে গিয়েছিল এত দেরিতে হওয়ার কারণে। বড়রা অনেকক্ষণ হেসেছে মেহরানের এহেন আচরণে। মেহরান পরবর্তীতে নিজের করা আচরণে লজ্জা পেলেও মুখে তার একটুও ছাপ ছিল না। রাউশি মেহরানের কথায় লজ্জা পেল, কিন্তু কথা ঘুরিয়ে বলল, খুব সাবধানে যাবেন। মেহরান রাউশির মুখ নিজের সামনে এনে গালে নাক ঘষেই জবাব দিল, খুব সাবধানেই যাব। আমি খুব তাড়াতাড়িই ফিরব। ফিরে আপনাকে বিয়ে করব বলেই জিভ কাটল রাউশি। মেহরান হো হো করে হাসল। রাউশি নিজেকে সামলে বলল, সরুন সরুন, এবার কেউ এসে যাবে, আমাকে নামতে দিন। মেহরান রাউশির গালে একটা চুমু দিয়ে সরে গেল আর রাউশিও নেমে গেল। রাউশি সেখানে দাঁড়িয়ে থাকল। পেছনে উর্মিলা বেগম, মাহতাব খান সহ বাড়ির সবাই এলো মেহরানকে বিদায় জানাতে। রাউশির কেন জানি এখন আবারও কান্না পেলেও নিজেকে সামলে রাখল। একে একে সবাই বিদায় জানালো। মুজাইশও গাড়িতে উঠে বসল।
নুজাইশকে দেখে রাউশির কিছুটা হলেও চিন্তা কমল। নুজাইশও মেহরানের সাথে চলে যাবে আজ। এদিকে মেহরান শেষবারের মতো রাউশিকে দেখল, হাত নেড়ে বিদায় জানালো। রাউশিও জানালো। গাড়িটা মুহূর্তের মাঝেই চলে গেল। রাউশি বাগানে বসেছিল, মনটা ভীষণ খারাপ। মেহরান নেই, কেমন যেন একা একা লাগছে সেই তখন থেকে। সবে আধ ঘন্টা পেরিয়েছে মেহরানের যাওয়ার, কিন্তু রাউশির এখনই মন চাইছে মেহরানের কাছে চলে যেতে। একটু আগে কল করেছিল মেহরানকে, কথা বলছে কিছুক্ষণ, এখন আবারও ভাবছে কল দেবে কিনা। তখনই সেখানে আসলো বিপাশা। এই রাউশি আপু, তুমি এখানে কি করছো? রাউশি বিপাশার দিকে তাকালো। অন্য সময় হলে রাউশি মন খুলে কথা বলা শুরু করত, কিন্তু এখন তার কথা বলতে খুব একটা ইচ্ছে করছে না। তবুও হাসি মুখে উত্তর দিল, কিছু না, বসে আছি শুধু। চলো আপু, আমরা বাইরে যাই, ঘুরে আসি, ভালো লাগবে। রাউশি প্রথমে রাজি না হলেও বিপাশার জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। কোত্থেকে যেন উজানও যোগ দিল তাদের সাথে। কিন্তু উজানকে বিপাশা খুব একটা গুরুত্ব দিল না। গেইটের বাইরে বেরোতেই উজান রাউশির মাথায় গাঁটটা মেরে বলল, আমাদের আলাদা কথা বলার জন্য স্পেস দে। রাউশি মুখ ভেঙচালো। তখনই আবার সামনে দেখা পেল আবিরের। আবির হেঁটে কোথা থেকে যেন আসছিল। এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, কেমন যেন লাগছে লোকটাকে। শ্যামলা মুখটা আরো বেশি শ্যামলা লাগছে। আবির এগিয়ে এসে সবার দিকে একবার তাকিয়ে বিপাশাকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছিলি? বিপাশা হেসে উত্তর দিল, এই তো এদিকে ঘুরতে যাচ্ছিলাম রাউশি আপুকে নিয়ে। আবির রাউশির দিকে তাকালো। রাউশি অন্যদিকে তাকালো। আবির বলল, চল তাহলে, আমিও যাব। উজান রাউশির পাশে পাশে হাঁটছে, তবে ধ্যান জ্ঞান বিপাশার ওপরই পড়ে রয়েছে। এদিকে আবির আবার রাউশিদের পেছনে পেছনে হাঁটছে। কিছুদূর গিয়ে বিপাশা তার এক বান্ধবীকে দেখতেই তার দিকে এগিয়ে গেল। এই সুযোগে আবার রাউশিকে ভুলে উজানও পিছু পিছু গেল। রাউশি থমেরে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে সেও যেতে চাইলে আবির থামিয়ে দিল। এই রাউশি, আপনি কোথায় যাচ্ছেন? উজান বিপাশাকে পছন্দ করে, ওদের একটু আলাদা টাইম দেওয়া দরকার। চলুন আপনি আর আমি সামনে যাই, ওরাও আসুক আমাদের পিছু পিছু। রাউশি নাকচ করে বলল, ঠিক আছে, তবে ওরা আসুক, তারপর না হয় যাব। এখানে এই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকবেন? রাউশি চারপাশে খেয়াল করল সমস্ত কিছু। এদিকে সামনে এগিয়ে যাওয়া উজান রাউশির কথা মনে পড়তেই পেছনে ঘুরে তাকালো। রাউশিকে দেখে বলল, আবির ভাইয়ের সাথে বাড়িতে চলে যাস রাউশি। রাউশি কিছু বলতে চাইল, তবে উজান আর সেটা শুনল না। রাউশি অস্বস্তি বোধ করল খানিক। আবিরের ঠোঁটে হাসি লেগে আছে। রাউশির ভালো লাগলো না। আবির কিছু বলবে তার আগেই রাউশি বলল, বাড়িতে চলুন, তবে আমার শরীর ভালো লাগছে না। তারা বাড়ি থেকে বেশ কিছু দূর এগিয়ে এসেছিল। বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে না। রাস্তা দুটো হওয়ায় রাউশিও আবার চেনে না রাস্তা। আবিরকে বিশ্বাসও করতে পারছে না। আবিরও হাসি মুখে বলল, চলুন তবে। দুজনে এগিয়ে গেল সামনে। রাউশি সামনে সামনে হাঁটছে আর আবির তার পেছনে। এবার সামনে এগিয়ে রাউশি জিজ্ঞাসা করল, আমি তো রাস্তা চিনি না। আবির সামনে গিয়ে এলো, আমার পিছু পিছু আসুন। বাড়িঘর তেমন নেই এখানে, আর মানুষজনও নেই। এই সুযোগে এবার আবির হুট করেই রাউশির হাত ধরে বসল। রাউশি এদিক ওদিক তাকিয়ে হাঁটছিল। রাউশি চমকে গেল, চেঁচিয়ে বলল, কি করছেন কি? আবির নিজের ঠোঁটে এক আঙুল চেপে বলল, হুশ, কোনো কথা না রাইসা, তোমায় কতদিন পর পেলাম। চলো আমরা এখনই গিয়ে বিয়ে করি। রাউশি চমকে গেল, থমকে গেল, সাথে ভয় পেল অনেক। হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, কে রাইসা? আমি রাইসা নই। কি আজেবাজে বকছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। আবির তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। উল্টো ধমকে বলল, চুপ থাকো, তোমায় এতদিন কাছে পেয়েও কিছু করতে পারিনি। আমি তোমায় কত বছর ধরে এত ভালোবাসি রাইসা। বিয়ে না করি, চলো বাসর করে ফেলি। রাউশি ভয় পেয়ে কাঁদো কাঁদো অবস্থা হলো। এদিক সেদিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কিন্তু কোথাও কেউ নেই। রাউশিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো আবির। রাউশি হাত ছাড়ানোর চেষ্টা করছে। ফোনের কথা মনে পড়তেই ফোনটা এক হাতে এবার কাউকে কল করার জন্য চাপতে লাগলো, কিন্তু তা আর সফল হতে দিল না। আবির ফোন কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল। রাউশিকে টেনে সামনেই এক জঙ্গলের ধারে নিয়ে যেতে লাগলো। গ্রামের মানুষ এই জঙ্গলে যায় না, সবার মতে সেখানে প্রেতাত্মা ঘুরে বেড়ায়। রাউশি কাঁদতে লাগলো। হুট করেই রাউশি আবিরের হাতে কামড় দিল জোরে। আবির আর্তনাদ করলেও হাত ছাড়ল না, বরং অনেক জোরে চড় মেরে বসল রাউশির গালে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আজানের ধ্বনি কানে এসে বাজছে। রাউশি আবিরকে সর্বশক্তি দিয়ে ধাক্কাতে লাগলো।
কিন্তু আবির সে তো কেমন উদ্ভ্রান্তের মতো রাউশিকে টেনে নিয়ে যেতে লাগলো। তখনই সামনে থেকে এগিয়ে আসলো দুজন যুবক। এগিয়ে এসে আবিরকে সাহায্য করতে লাগলো রাউশিকে টেনে নিয়ে যেতে। রাউশি জোরে জোরে কান্না শুরু করলো। কান্না ভেজা গলায় অনুনয় করে বলল, আমায় ছেড়ে দিন, আমি রাইসা নই, প্লিজ আমায় ছেড়ে দিন। আবির ধমকে চুপ বলল আর টেনে নিয়ে যেতে লাগলো। রাউশির চোখে মেহরানের মুখ ভেসে উঠল হুট করে। মেহরানকে ডাকতে ইচ্ছে করছে রাউশির, মাথাও ঘুরছে প্রচণ্ড রকম। আবিরের শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠছে না। শুধু একটা কথায় কানে বেজে উঠল, আজ আর হয়তো তার রক্ষা নেই। আবার হুট করেই জীবনের মোড় পাল্টে যাবে না তো? মুখ ফুটে বলতে ইচ্ছে করল, মেহরান ভাই, আপনার মেহেরজানকে বাঁচান প্লিজ। গাড়ির জ্যাম লেগেছে হঠাৎ করে, কোথায় নাকি গাছ ভেঙে পড়েছে। সেই গাছটা রাস্তার মাঝ হতে তুলতে কিছুক্ষণ সময় লাগবে। এখনো সিলেট পেরিয়ে যেতে পারেনি মেহরান নুজাইশ। মেহরান রাউশিকে কল করলো অনেকবার কিন্তু পেল না। অথচ আশার বারবার বলে রেখেছে রাউশিকে কল দিলে সঙ্গে সঙ্গেই ধরতে। কিন্তু এখন ফোন কেন তুলছে না? এতবার কল করার পরও এটা ঠিক বুঝতে পারল না মেহরান। মেহরানকে চিন্তিত দেখে নুজাইশ জিজ্ঞাসা করল, কি হয়েছে? রাউশিকে কল করছি অনেকক্ষণ যাবৎ কিন্তু কল রিসিভ করছে না। উজানকে কল দে তাহলে। মেহরান সত্যিই উজানকে কল করল। 3 বার রিং হতেই কল রিসিভ করল উজান। কোথায় তুই? ভাই আমি এই তো বাড়িতে যাচ্ছি। রাউশি কোথায়? ও তো একটু আগেই বাড়িতে গেছে আবির ভাইয়ের সাথে। মেহরানের চিন্তা এবার বেশ গাঢ় হলো। দাঁতে দাঁত চেপে বলল, আবিরের সাথে মানে কি? আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমার কাজ পড়ে গেছে আর রাউশিকে বললাম আবির ভাইয়ের সাথে বাড়িতে চলে যেতে। অনেকক্ষণ হলো ওরা গেছে বাড়িতে। মেহরান নুজাইশের দিকে তাকিয়ে বলল, ইমিডিয়েটলি শিহাবকে কল কর, হারি আপ। নুজাইশ কল করল। শিহাব তাড়াতাড়ি কল রিসিভ করল। নুজাইশ মেহরানের দিকে একবার তাকিয়ে শিহাবকে জিজ্ঞেস করল, রাউশি কোথায় শিহাব? রাউশিরা তো বাইরে গেছে। না, রাউশি তো আবিরের সাথে নাকি বাড়ির দিকে গিয়েছে অনেকক্ষণ আগে। শিহাব ভীষণ চিন্তিত হলে বসে বসে পেইন্টিং করছিল সে। এই মাত্রই নিচ থেকে এসেছে। রাউশির কথা জিজ্ঞাসা করেছিল একটু আগে রূপা বেগমের কাছে। রূপা বেগম বললেন রাউশিদের নাকি বাইরে যেতে দেখেছে। সাথে উজান বিপাশা আছে ভেবে শিহাবও ততটা গুরুত্ব দেয়নি। তবে এই আবির কোত্থেকে এলো? নুজাইশের এমন কথা শুনে উঠে দাঁড়িয়ে বিস্ফোরিত গলায় বলল, কি? আবির ভাইয়ের সাথে? কেন? কিভাবে? ও তো বাড়িতে আসেনি। আমি এই মাত্র নিচে থেকে আসলাম। লাউড স্পিকারে দেওয়া থাকায় সব শুনতে পেল মেহরান। মেহরান উজানকে ধমকে বলল, আই সয়ার উজান, রাউশির যদি কিছু হয় তবে তোর জীবন আমি শেষ করে দেব। তুই আমার আপন ভাই নাকি অন্য কিছু দেখব না? বলেই কল কেটে দিল মেহরান। নুজাইশের হাত থেকে ফোন কেড়ে নিয়ে শিহাবকে বলল, তোমায় আমি খেয়াল রাখতে বলেছিলাম শিহাব, এটা মোটেও আশা করিনি। রাউশিকে খোঁজো, প্লিজ খোঁজো, আমরা ব্যাক করছি। নুজাইশ গাড়ি ঘোরালো। বিপরীত রাস্তায় জ্যাম না থাকায় খুব সহজেই গাড়ি চলতে শুরু করলো। এদিকে মেহরানের হাত পা কাঁপছে ভয়ানকভাবে। চোখ বুজে শ্বাস নেওয়ার চেষ্টা করল, কিন্তু অদ্ভুত তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। কান্না পেল কি মেহরানের? চোখের কোণ বেয়ে জল বের হলো। মেহরান তা স্পর্শ করল। রাউশির মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। আবির আবার রাউশির কিছু করেনি তো? মেহরান আর ভাবতে পারল না। রাগে গা জ্বলে যাচ্ছে তার। আবিরকে পেলে সে মেরাই ফেলবে আজ। শিহাব নিচে নেমে এলো। সবাইকে ঘটনা জানাতেই পুরো বাড়িতে একটা ভয়ানক পরিস্থিতি শুরু হলো। তানজিম দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে। আরুষ পুলিশকে ইনফর্ম করল তাড়াতাড়ি। অরুণ হাওলাদার লজ্জায় মুখ দেখাতে পারছেন না। বিপাশা আর উজান বাড়িতে পৌঁছাতেই মাহতাব খান ছেলের গালে সপাটে একটা চড় বসিয়ে দিলেন। উর্মিলা বেগম ছেলেকে শাসিয়ে বললেন, মেয়েটাকে দেখে রাখতে পারলি না? তোদের অনেকক্ষণ আগেই যেহেতু রওনা দিয়েছে তাহলে গেল কোথায়? মাহতাব খান সোফায় বসে পড়লেন। বুকে ব্যথা করছে। ছেলেকে দেওয়া কথা রাখতে সক্ষম হবেন তো এই ভয়? রূপা বেগম এক কোনায় দাঁড়িয়ে কাঁদছেন। রোকসানা বেগম উনাকে ধরে আছেন। মাহমুদ খান তানজিমের সাথে বেরিয়েছে। শিহাবও বেরিয়েছে। কাউকে একটা ফোন করেছে সে। আর তার ধারণাই ঠিক হলো। আবিরের দুজন বন্ধুও নাকি তাদের নিজ বাড়িতে নেই। শিহাবের হাত পা জমে গেল। আবির ছোট থেকে চুপচাপ স্বভাবের ছিল। এমনকি খুবই নম্র ভদ্র এক ছেলে ছিল আবির। কলেজের গণ্ডি পেরিয়ে যখন ভার্সিটি লাইফে উঠল তখনও খুব একটা কারো সাথে মিশত না। একাই থাকতো, একাই চলাফেরা করত। তবে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াকালীন পরিচিত হলো তারই ক্লাসমেট রাইসা নামের এক মেয়ের সাথে।
অবশ্য রাইসাই আবিরকে প্রপোজ করে বসেছিল। আবির প্রথমে রিজেক্ট করলেও একটা সময় আর নিজেকে ধরে রাখতে পারে না। তার ওপর আবার পুরুষমন, একটুতেই যেন গলে যায়। আবিরেরও ঠিক তাই হলো। এরপর কয়েক বছর তাদের দুজনের প্রেম চলল। আবির ঠিক করে সে নিজের একটা চাকরি ঠিক করেই রাইসার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। যেই ভাবা সেই কাজ। ভার্সিটি লাইফ শেষে সরকারি একটি কলেজে চাকরিও হয়ে গেল আবিরের। তবে তখনই ঘটে গেল এক দুর্ঘটনা। রাইসা আর এক ছেলেকে গ্রামের মানুষ হাতে নাতে ধরল। এ খবর আবিরের কানে পৌঁছাতেই পাগলপ্রায় হয়ে গেল। এদিকে রাইসা আর সেই ছেলেটিকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হলো। গ্রামটি আবিরদের গ্রামের থেকে বহু দূরে। আবির সেই গ্রামে গিয়ে গ্রামের মানুষদের অনেক রিকোয়েস্ট করল রাইসাকে বিয়ে করতে, তার সমস্যা নেই। তবে কেউ মানল না। আর রাইসা নিজেই আবিরের থেকে মুখ ফিরিয়ে নিল। আবির সেদিন রাইসাকে অনেক রিকোয়েস্ট করেছিল। পুরুষমন গলিয়ে হু হু করে কেঁদেও রাইসার মন গলেনি। এমন এক পরিস্থিতিতে ধরা পড়েও নির্লিপ্ততা রাইসা আবিরকেই উল্টো চড় মেরে বসেছিল। আবির সারারাত কোথায় ছিল সেদিন কেউ জানে না। পরদিন বাড়িতে আসতেই সমস্ত কষ্ট ছাপিয়ে বাবার কাছে গিয়ে রাইসাকে চাইল। তার একাকী জীবনে রাইসা যে কতটা বড় প্রভাব ফেলেছিল এটা মুহূর্তেই ধারণা হয়ে গেল বাড়ির সবার। এদিকে আবির পাগলের মতো ব্যবহার শুরু করল। তাকে বেঁধে রাখা হলো তার রুমে। বলতে গেলে আবির কিছুটা সাইকো টাইপের হয়ে গিয়েছিল। হাড়ে হাড়ে যখন বুঝল রাইসাও তাকে চিট করেছে তখন থেকে কেমন যেন আবারও চুপ হয়ে গেল। বদ্ধ রুম থেকে বের করা হলো কয়েক সপ্তাহ পর। আবির আবারও নিজ জীবনে ফিরে গেলেও তার চোখ গিয়ে পড়েছিল ফুফুর স্বামীর ভাইয়ের মেয়ের, অর্থাৎ রাউশির ওপর। নামের সাথে কিছুটা মিল থাকায় মানসিক ভারসাম্যহীন আবির রাউশিকেই রাইসা ভাবতে শুরু করল। তবে সবার অগোচরে এটা সে দিনের পর দিন পুষে রেখেছে তার মনে। রাউশিরা যখন এই বাড়িতে আসলো তখন তার চোখ সবসময়ই রাউশির ওপর ছিল। অথচ তাকে দেখলে কেউ মনে করবেই না এই ছেলে মানসিক ভারসাম্যহীন। রাউশিকে রাইসা ভেবে ভোগ করার জন্য একটা অনেক বড় আইডিয়া বানালো সে। যোগ দিল তার বন্ধু দুজন। সুযোগটা সে আজই পেল। রাউশিকে জঙ্গলে টেনে নিয়ে গেল তিনজন মিলে। রাউশি চেঁচাতে থাকলো, এই শক্তিধর তিন পুরুষের সাথে পেরে উঠবে না। মনের ভেতর ভিড় জমালো হাজারো খারাপ কিছুর। ভাবতেই বুক কেঁপে উঠল। ভাবল প্রথম বিয়ের পরও তার সাথে এমন কিছুই হয়নি, অথচ সিলেট ঘুরতে এসে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে হবে। চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়েই পড়ল শুধু। অসহায় রাউশিকে জঙ্গলের একেবারে গভীরে নিয়ে যাওয়া হলো। রাউশি মনে মনে ভাবল এই বুঝি তার শেষ সময়। মেহরান যদি একটিবার বাঁচাতে আসতো রাউশিকে তবে খুব কি খারাপ হবে। আচ্ছা মেহরান জানে তো রাউশি বিপদে পড়েছে। এত কল্পনা জল্পনার মাঝে রাউশিকে মাটিতে ছুঁড়ে ফেলা হলো। রাউশি হুঁশ আছে। বুঝতে পারল এরা এখন খুবলে খাওয়ার জন্য রেডি হবে। অন্ধকারে সবকিছুই অপরিষ্কার, দেখা যাচ্ছে না কিছুই। রাউশি হাতড়ালো কিছু পাওয়ার আশায়। এদিকে আবির অর্ধনগ্ন হয়ে এগিয়ে আসলো রাউশির দিকে। রাউশির পাশে শুকনো মাটির স্তূপ পড়েছিল। রাউশি সেসব পেতেই সামনে কালোমূর্তির ওপর ছুঁড়ে মারল। আবির পিছিয়ে গেল চোখে মুখে হাত দিয়ে। মুখ দিয়ে বলল, ধর একে। বাকিরা এগিয়ে আসলো। এদিকে রাউশি বাম হাতে পেল একটা গাছের ডাল। শক্তিহীন শরীর নিয়েই উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসা জানোয়ারগুলোর মাথায় সজোরে আঘাত করল। তারা দুজনও পিছিয়ে যেতেই রাউশি নিজের দেহ টেনে হিচড়ে দৌড়ানো শুরু করল। আবিররাও পিছু পিছু দৌড়াতে লাগলো। এদিকে রাউশি যতটুকু শক্তি বেঁচে ছিল তারই বলে প্রাণপণে দৌড়াচ্ছে, শুধুমাত্র এই জানোয়ারদের হাত থেকে নিজেকে রক্ষার জন্য। অন্ধকারে খুব একটা কিছু ভালোভাবে না দেখলেও হাতড়ে হাতড়ে দৌড়াচ্ছে। পেছনে আবিরদের গলার আওয়াজ শুনতে পাচ্ছে। তানজিম আর শিহাব জঙ্গলের ভেতরে গেল। শিহাবের মতে এরা এখানেই আসতে পারে, তাই তো জঙ্গলে এসেছে। তানজিম চেঁচিয়ে রাউশিকে ডাকছে, শিহাবও সঙ্গ দিচ্ছে। এদিকে মেহরানরা বাড়িতে এসে পৌঁছালো। দুজনের মুখ দেখেই বোঝা গেল দুজনই চিন্তিত। একজন প্রেমিক তো অন্যজন দূরদর্শী মাত্র। মুজাইশেরও হাত পা কাঁপছে ভয়ে। সে চায় না রাউশির কিছু হোক। আল্লাহর কাছে হাজারো দোয়া রাউশিকে যেন সুস্থ সমেত পাওয়া যায়। মেহরান শিহাবকে কল করে জানতে পারল জঙ্গলে নাকি একটি ওড়না পাওয়া গেছে। মেহরান চোখ বুজল। মুজাইশার সে জঙ্গলের দিকে এগিয়ে গেল। আবিরকে জানে মেরে ফেলবে মেহরান। রাউশি দিকবিদিক হারিয়ে শুধুমাত্র দৌড়াচ্ছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। একটা সময় গিয়ে ক্ষেতের মাঝে পতিত হলো রাউশি। এখান থেকে দূরদূরান্তে শুধুমাত্র ক্ষেত আর ক্ষেতই দেখা যাচ্ছে। চাঁদের আলো এতক্ষণ যাবৎ না থাকলেও এখন কেমন পরিষ্কার আশপাশ। রাউশি সেদিকেই যাওয়া শুরু করল। হেঁচকি তুলছে বারবার। মন বলছে যেন আর দেখা হবে না পরিবারের কারো সাথে।
এদিকে আবিরদের পিছু ছাড়িয়েছে অনেকক্ষণ যাবৎ। আবির হাত ঝামটা মারল, রেগেমেগে চেঁচিয়ে বলল, পালিয়েছে মেয়েটা। তার একজন বন্ধু বলল, এখন কি করব? ফিরে চল। সবাই যদি বুঝে যায়। বুঝবে না কেউ। ফিরে চল। শুধু আল্লাহ আল্লাহ কর মেয়েটা যাতে মরে যায়। এই জঙ্গল এমনিতেও খুব একটা ভালো না। তিনজন মিলে উল্টো পথে হাঁটা শুরু করলো এবার। কিছু দূর এগোতেই শুনতে পেল কারো কণ্ঠস্বর। রাউসি রাউসি বলে চেঁচাচ্ছে। এটা শুনে আবির সব বুঝে গেল। তিনজনে মিলে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তাদের আর বাড়িতে ফেরা যে হবে না এটা অনেক ভালোভাবেই বুঝে গেল। এদিকে রাউসি কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। শুধু এটা জানে আবিরদের থেকে নিজেকে বাঁচাতে হবে। নিজের সতীত্ব বাঁচাতে হবে। সুদূর হতে আলো আসছে। রাউসি এগিয়ে চলল সেদিকে কান্না করতে করতে। মেহরান নামটা বারবার উচ্চারণ করছে। কেঁদে কেঁদে বাচ্চাদের মতো বাবা বাবা করছে রাউসি। খুব জোরে জোরে কাঁদতে ইচ্ছে করলেও ইচ্ছেটাকে মাটিচাপা দিল পাছে আবার আবিররা যদি শুনতে পায়। পেছনে ফিরে তাকিয়ে দেখল জঙ্গলটা থেকে বহুদূরে চলে এসেছে রাউসি। এখন তার গন্তব্য ঠিক কোথায় এটা সে নিজেও জানে না। ভোর 4:30টার দিকে বৃষ্টির ঘুম ভাঙল বৃষ্টির। ঘুমু ঘুমু চোখে দরজার দিকে তাকালো তার মা জেগেছে কিনা দেখতে। তবে অন্ধকার দেখতে পেয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাতে পারল না। কিৎক্ষণ এপাশ ওপাশ করল। পাশে থাকা ছোট বোনটার দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়ালো। ভাবল শীতের সকালে একবার খেতে রাইলবে একবার হেঁটে আসবে এই এত ভোরে। যেই ভাবা সেই কাজ। বেরিয়ে আসলো ঘর থেকে। ভোরের আলো ফুটতে শুরু করেনি। এখনো অন্ধকার বললে খুব একটা ভুল হবে না। উঠোনের বাম পাশে বাঁশের সাথে থাকা লাইটটা এখনো জ্বলে আছে। দূর আকাশে হালকা হালকা ভোরের আলো দেখা যাচ্ছে সবে। হাত উপরে তুলে আড়মোড়া ভেঙ্গে হাই তুলল বৃষ্টি। টিউবওয়েলের সামনে গিয়ে হাতলে চাপ দিয়ে বালতিটা ধুয়ে নিয়ে সেখানে এক বালতি পানি জমা করল। এরপর সেই বালতি থেকে পানি নিয়ে মুখটা ধুয়ে নিল। ওড়না দিয়ে মুখটা ভালোভাবে মুছে নিতেই চোখ গেল সামনের গোয়াল ঘরে। কিছু একটা নড়াচড়া করছে। ভয় পেল বৃষ্টি। ভয়কে জয় করার জন্য ঘরের ভেতর থেকে বাবার টর্চটা নিয়ে এলো। হাঁটা ধরল গোয়াল ঘরের দিকে। টর্চটা দিয়ে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে চোখ গেল গরুর জন্য রাখা ঘাসের ওপাশে। ঘাসের স্তূপের ওপর পাশে এক জোড়া চোখ দেখে ভয় চেঁচাতে চাইলেই চেঁচালো না বৃষ্টি। আরেকটু এগিয়ে গিয়ে দেখল একটি মেয়ে কেমন ভয়ে জড়সড় হয়ে কিছু ঘাস হাতে ধরে তারই দিকে তাকিয়ে আছে। মেয়েটার হালকা কাদামাখা চেহারা দেখতেই মুখ থেকে আপনা আপনি মাশাআল্লাহ শব্দটা বেরিয়ে আসলো। এমন অবস্থাতেও যে কাউকে সুন্দর লাগে ধারণা নেই বৃষ্টির। কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকার পর হঠাৎ ভয় পেয়ে গেল। ভাবল কোনো জিন বা পরী নাকি। আবার চেঁচাতে চাইলেই মেয়েটি থামিয়ে দিয়ে অনুনয় করে বলল, আমায় নিয়ে যাবেন না প্লিজ। আমি বাঁচতে চাই। আমি আমার বাবা মায়ের কাছে, মেহরান ভাইয়ের কাছে, আমার পরিবারের কাছে ফিরতে চাই। ওরা ওরা আমায় মেরে ফেলবে। শেষের কথাটা বলে আঙুল দিয়ে বাইরে দেখিয়ে দিল মেয়েটি। বৃষ্টি মেয়েটির আঙুল অনুসরণ করে বাইরে তাকালে কিছু দেখতে পেল না। তবে মেয়েটির এমন ভয়াবহ অবস্থা আর এমন কাতর গলা শুনে নিজেও কিছুটা বিচলিত হল। আরেকটু কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কে আপনি? আর এসব কি বলছেন? বৃষ্টি গ্রামের মেয়ে হলেও শুদ্ধ বাংলা বলা তার বাবা তাকে শিখিয়েছে। এছাড়া বৃষ্টি কলেজের ইন্টার পাস করেছে কয়েক বছর আগে। বিয়ে হয়েছে, তবে স্বামী অত্যাচার করায় তালাক দিয়ে বাপের বাড়ি চকে এসেছে। এতে তার বাবা মা তাকে কোনোদিন কোনো কথা বলেনি। উল্টো শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে কেস করার সিদ্ধান্ত নিয়েছিল। বৃষ্টি আটকেছে তাদের। বাবা একজন কৃষক। অর্থ ধন সম্পদের কমতি থাকলেও বাড়িতে শান্তির কমতি নেই। বৃষ্টি খেয়াল করল মেয়েটির শরীর পুরো কাদায় মাখা। কাদাগুলো শুকনো নয়। বৃষ্টি বুঝতে পারল মেয়েটা হয়তো সবেই এখানে এসেছে। চোরও তো মনে হচ্ছে। পোশাক আশাক কাদায় মাখামাখি হলেও ধরন আর কারুকাজ দেখে বোঝা যাচ্ছে আভিজাত্যের ছোঁয়া। বৃষ্টি বিপাকে পড়ল। কে এই মেয়ে? আর এসব কি আবোল তাবোল বলছে? পরক্ষণেই মাথায় আসলো মেয়েটি হারিয়ে যায়নি তো। তাদের এই বাড়িটা বসতি জায়গা থেকে কিছুটা দূরে। ক্ষেতের মাঝখানে কয়েক একর জায়গা কিনে মতিন মোল্ল এই বাড়িটা করেছেন। পরিসরে ছোট্ট একটি বাড়ি তাদের। কিন্তু মেয়েটা ঠিক কোথা থেকে এসেছে এখানে? এটা তাৎক্ষণিক বুঝল না বৃষ্টি। আরেকটু কাছে এগিয়ে গিয়ে দেখল মেয়েটার মুখে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। গায়ে ওড়না নেই। নিষিদ্ধ জায়গাগুলো বোঝা যাচ্ছে কাদায় মাখোমাখো হওয়ায়। বুকের বিভাজনও বোঝা যাচ্ছে দেখে চোখ সরিয়ে নিল বৃষ্টি। দৌড়ে নিজের ঘরে গিয়ে একটা ওড়না নিয়ে আসলো মেয়েটির জন্য। তবে মেয়েটির এখন পরিষ্কার হওয়া জরুরি, এভাবে শুধু ওড়না দিয়ে কি করবে? মেয়েটার মুখ দেখে মায়া লাগছে। বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করল, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন?
আর আপনার অবস্থা এমন কেন? কি হয়েছে? মেয়েটা তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। হেঁচকি তুলছে। ভীষণ মায়া লাগছে বৃষ্টির। কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কাঁধে হাত রাখল। ভয় পাবেন না আমায়। আপনার কি হয়েছে বলুন, আমি সাহায্য করার চেষ্টা করব। আপনার নাম কি বলুন? ভোরের আলো ফুটতে শুরু করেছে। মেয়েটা কাঁপা কাঁপা গলায় ছোট্ট করে থেমে থেমে উত্তর দিল। মার না মরা উশি। বৃষ্টি নামটা একবার আওড়ালো, রাউশি। তারপর আস্তে ধীরে টেনে তুলল রাউশিকে। রাউশি ভরসা করতে না পারলেও ভরসা করতে ইচ্ছে করছে। মেয়েটার সাহায্যে নিজেও উঠে দাঁড়ালো। সেই জঙ্গল থেকে ক্ষেতের আইল বেয়ে এতদূর পর্যন্ত হেঁটে এসেছে। জুতোজোড়াও তো সেই জঙ্গলেই হারিয়ে গেছে। পায়ের অবস্থা, শরীরের অবস্থা একেবারেই নাজেহাল। মুখের অবস্থাও বিধ্বংসী লাগছে। আইলগুলো অনেক বেশি পিচ্ছিল থাকায় হাঁটতে প্রচুর অসুবিধা হয়েছে। তার ওপর জীবনে প্রথমবার রাউশিকে বৃষ্টি টেনে বাইরে নিয়ে আসতেই মুখোমুখি হলো মায়ের সাথে। হাসনা বেগম মেয়ের সাথে এমন বিধ্বংসী অবস্থায় আরেক মেয়েকে দেখে চিন্তায় চেঁচিয়ে উঠলেন। ও মা রে! বৃষ্টি বিরক্ত হলো। আহ মা, কি হয়েছেটা কি? এভাবে চেঁচাচ্ছ কেন? মুখে শাড়ির আঁচল দিয়ে ঢেকে ভয়ে ভয়ে মেয়েকে জিজ্ঞাসা করলেন। এইডা ক্যাডারে বৃষ্টি? এরে তুই কোত্থেইকা পাইছস? হ্যাঁ, এইডা কি জিন নাকি? বৃষ্টি কণ্ঠে বিরক্তি ঢেলে বলে। বাজে বকা বাদ দিয়ে আমায় সাহায্য করো রাউশিকে ঘরে ঢোকাতে। ওকে গোসল করাতে হবে। রাউশি ঘিমে চোখে চারপাশ খেয়াল করছে শুধু। চোখের জল শুকিয়ে গেছে, কান্নাও আসছে না। এদিকে এদের ভরসা করলে কি ঠিক হবে? তাও ভেবে পাচ্ছে না। কোথায় এসেছে সে? আদৌ কি বাড়ি ফিরতে পারবে কিনা তা মাথায় বিড়বিড় করছে শুধু। তবে মস্তিষ্ক জানান দিল যেন তাকে ধরে রাখা মেয়েটাকে ভরসা করলে খুব একটা ভুল হবে না। অনেকখানি পথ অতিক্রম করে এখানে পৌঁছেছে রাউশি। শরীরটাও কেমন অবশ হয়ে আসছে। মাথাটা ঝিম মেরে আছে। হাতে পায়ে নিম্নটুকুও শক্তি নেই। ভয়, আশঙ্কা, সংকোচ নিয়ে সেখানেই জ্ঞান হারালো রাউশি। আবিরদের খুঁজে পাওয়া গেলেও রাউশিকে খুঁজে পাওয়া যায়নি। আবিরকে তার বাবা ইচ্ছামতো মেরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এমন ছেলে যে তার ঘরে এসেছে এই ভেবেই যেন অরুণ হাওলাদারের যৎসব আহাজারি। নাজিয়া বেগমও ছেলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আবিরকে খাদেজা বেগম ভীষণ ভালোবাসতেন। নাতিদের মাঝে আবিরই সবচেয়ে প্রিয় ছিল উনার। তবে নাতির এমন জঘন্য কাজে নিজেও একটা চড় মেরেছেন আবিরকে। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল শুধু। চোখে মুখে ছিল না অনুশোচনার ছাপ। তবে সব সত্যি স্বীকার করেছে। যে রাউশিকে সে রাইসার মতো দেখত। আর রাউশিকে রেকর্ড করার জন্য প্ল্যান করেছিল রাউশিরা এখানে আসার পর। তবে প্ল্যানটা যেন সফল হতে হতেও বিফলে গেল। এই নিয়ে আফসোস করছিল আবির। ওকে অরুণ হাওলাদার এলোপাতাড়ি মারা শুরু করলে পুলিশ আবিরকে নিয়ে চলে যায়। এদিকে মাহমুদ খান, তানজিম আর শিহাব ফিরেছেন খালি হাতে। রাউশি নেই তাদের সাথে। রূপা বেগম অজ্ঞান হয়েছেন ৩-৪ বার। আপাতত উনাকে বেডরেস্টে রাখা হয়েছে। মেহরান আর নুজাইশের খোঁজ নেই। এই দুজনও নিশ্চয় পাগলের মতো খুঁজছে রাউশিকে, এই ধারণা পরিবারের মানুষদের। কারো চোখে সারারাত ঘুম নেই। সবাই দরজার দিকে চেয়ে আছে, শুধুমাত্র রাউশির অপেক্ষায়। উজানকে ত্যাজপুত্র করতে চেয়েছেন মাহতাব খান, তবে মাহবুব খান এমন করতে নিষেধ করেছেন। উজানও ক্ষমা চেয়েছে বাবার কাছে, এমনকি মাহমুদ খানের কাছে। কিন্তু ক্ষমা চাইলেই কি আর রাউশিকে ফিরে পাওয়া যাবে? নুজাইশ আর মেহরান উদ্ভ্রান্তের মতো খুঁজে চলেছে রাউশিকে। পুলিশি সহায়তায় পুরো জঙ্গল খোঁজা হচ্ছে। তবে এত বড় জঙ্গল যার কিনা শেষ কোথায় জানা নেই, সেখানে রাউশিকে কোথায় পাওয়া যাবে? মেহরানের শক্তপোক্ত মন নিমিষেই বেশিয়ে গেছে। কেমন পাগলের মতো এদিক ওদিক ছুটছে। এদিকে নুজাইশের অবস্থাও শোচনীয়। রাউশির কোনো ক্ষতি কখনো কামনা করে নিশে। তবে মেয়েটার সাথে কেন এমন হলো, এ নিয়ে খোদার কাছে অনেক প্রশ্ন করে যাচ্ছে সে। রাউশিকে যদি পাওয়া যায় মেহরানের অগোচরেই নুজাইশ রাউশির সমস্ত সেফটির ব্যবস্থা সে নিজেও করবে ভেবে ঠিক করে রেখেছে। মেহরান, চল পাশের গ্রামে গিয়ে খুঁজে আসি। মেহরান একটা মাটির স্তূপের ওপর রাউশির ওড়নাটা নিয়ে বসেছিল। মুখের অবস্থা এক রাতের মাঝেই কেমন হয়ে গেছে। মেহরানের এখন ঠিক কেমন লাগছে সেটা নুজাইশ হাড়ে হাড়ে বুঝতে পারছে। নুজাইশ, রাউশিকে আমরা পাবো তো? নুজাইশের বুক ধক করে উঠল। কাপা কাপা গলায় জবাব দিল, কেন পাবো না? অবশ্যই পাবো। রাউশিকে আমাদের খুঁজে পেতেই হবে। রাউশি হারিয়ে যেতে পারে না। গলা ধরে এলো নুজাইশের। পেছনে ঘুরে মুখে হাত চেপে ধরল। মেহরান উঠে দাঁড়ালো। নুজাইশকে পাশ কাটিয়ে কোথায় যেন রওনা দিল। মেহরান, কোথায় যাস? মেহরান পেছনে না তাকিয়ে যেতে যেতেই কেমন রোবটের মতো উত্তর দিল, আমার রাউশিকে খুঁজতে। চলবে। এই